গলার মধ্যে একটা ভাব আসছে, শরীরে একটা জোশ চলে আসছে। নিশ্চয়ই আপনাদেরও জোশ চলে আসবে। আমি যেটা চাচ্ছিলাম ঠিক সেই জিনিসটাই ঘটছে। একটা টিম ওয়ার্ক, এটাই আসলে দরকার। সালাম মারবো এখানে, ইফেক্ট পড়বে কোথায়? ভারতে। আর বাঘ যদি মনে করেন অন দা মুডে থাকে যে খাইয়ালামো, তাহলে কিন্তু খেলাটা পরিবর্তন হয়ে যায়। তবে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, কইয়ের তেলে কই ভাজা। করছে শত বছরে যা ঘটেনি এরকম কাণ্ড। দেখতে মানুষটা ছোট, কিন্তু মরিচটা অনেক ঝাল। ঝাল মরিচ গুলা নাকি ছোট হয়, কিন্তু চোখ তো আছে ডক্টর ইউনূস স্যারের, চোখ তো আছে তাজুল ইসলামের, চোখ তো আছে শিশির মনিরের। হ্যাঁ ভাই, ভয়েস অফ শহীদ ওনারাই হচ্ছে শহীদের কণ্ঠ, শহীদদের ভয়েস ওনারা, শহীদের কণ্ঠ ওনারা। লেখা রাখেন আপনারা, সাদা কাগজ আজকে লেখা রাখেন, নতুন বাংলাদেশের পথে যেই কাটা হয়ে দাঁড়াবে সেই ধ্বংস হয়ে যাবে। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ট্রাম্প সাহেব আদা জল খাইয়া লাইমা যাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব করবার জন্য। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে। এটা এমনভাবে তোলপাড় শুরু হয়েছে, যদিও গণমাধ্যমে এটা ব্ল্যাক আউট, মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো বা 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন, কারণ এটা একটা নজিরবিহীন পদক্ষেপ সরকার নিয়েছে। আমরা সবাই বছরের পর বছর এটার জন্য সংগ্রাম করেছি, কথা বলেছি। পাকিস্তানের সাথে ঐতিহাসিক ডিলের পথে বাংলাদেশ। আপনারা শুনলে আশ্চর্য হবে। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে, মানে অ্যাজ ইফ এটা এমনভাবে তোলপাড় শুরু হয়েছে, যদিও গণমাধ্যমে এটা ব্ল্যাক আউট। এটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসিবাদের দোসর, এবং প্রিন্ট মিডিয়াগুলো যে এখনো ভারতের দালাল তার প্রমাণ। এই জন্য ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না, অথচ এটা নিয়ে বিরাট ঘটনা চলছে। মানে এমন ঘটনা যে শীঘ্রই হয়তো বা 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা দফারফা হবে। একটা দফারফা তো অলরেডি হয়েছে, প্রায় বাকিটুকু হবে, আর একটা দফারফা চূড়ান্তভাবে হবে শীঘ্রই। দর্শক, একজন সেনাপ্রধান আর একজন রাষ্ট্রপতি চুক্তি। এই সেনাপ্রধান অনেকটা সাইজ হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির হাত ধরে অনুরোধ করেছিলেন যাতে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা না করেন। স্যার, মামলা করবেন না কেন? সেনাবাহিনী দুর্নাম হবে। এবার ওয়াকার প্রাণপণ চেষ্টা করেছেন গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর, বিশেষ করে সার্ভিং জেনারেলদের বাঁচাতে চেয়েছেন। এবং ওয়াকারের আশ্বাসে কিন্তু ওই জেনারেলরা পালায়নি, কিন্তু একজন বা দুইজন যারা পালিয়েছে, সার্ভিং সাবেক তো অনেকে পালিয়েছে, তারা হয়তো বুঝতে পেরেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে না। আর বাকি যারা পালায়নি তারা ভেবেছিল যে ওয়াকার বাঁচাতে পারবে, কিন্তু বাঁচাতে পারেনি। তো দর্শক, সেই ওয়াকারে কিন্তু একটা দফারফা হয়েছে। কি মামলা হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কোর্টে প্রডিউস হয়েছে, তারপরে ফরমালি গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন বাকি আছে তাদের এই কথিত সাবজেল এবং এসি প্রিজন ভ্যান থেকে একদম সাধারণ আসামিদের কাতারে নিয়ে আসা, দ্যাট মিনস কেরানীগঞ্জ অথবা কাশিমপুরে নিয়ে আসা। এটা বাকি ঘটনা হয়ে গেছে। তো দর্শক, এই জায়গায় ওয়াকারের জয় বাংলা। একটা হচ্ছেন চুপ্পু। এই চুপ্পুকে নিয়ে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে, যেটাকে আমি তোলপাড় বলছি। যেমন জামাত ইসলামী এরকম আনুষ্ঠানিকভাবে আগে বলেনি, এনসিপি বলতে, এবার জামাত বলছে। দ্যাট ইজ ভেরি সিরিয়াস। এটা ইনএভিটেবল, এটা এড়ানো যাবে না। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে, এটিএম মাসুদ জামাতের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। জুলাই সনদের আদেশ বাস্তবায়নের যে বিষয়টা আছে, এই আদেশটা দিবে কি? এটা বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী রাষ্ট্রপতি দেওয়ার কথা, কিন্তু না, এটা রাষ্ট্রপতির আদেশে। এনসিপিও বলেছে এটা গ্রহণ করবে না, কারণ চুপ কথা হাসিনার লোক। আর জামাত তো বলছে না, এটা বিশ্বাস করে না, তার হাত থেকে নেব না। এর মানে কি? রাষ্ট্রপতি যদি পদে থাকেও, যদি জুলাই সনদ রাষ্ট্রপতির মাধ্যমে সাইন না হয়ে ইউনূসের মাধ্যমে সাইন হয়, তাহলে আপনি নিশ্চিত ধরে নেন যে রাষ্ট্রপতি পদটা অকার্যকর হয়ে গেল। পদে তিনি থাকলেও বঙ্গভবনে একটা মূর্তি বসে আছে, বাস্তবে তিনি অকার্যকরের পর্যায়ে চলে যাচ্ছে। এটি হবে। আর সেনাপ্রধানও এরকম, যে তিনি যা চান সেটা হয় না, তার ধমকে কোনো কাজ হয় না, তিনিও লাইনে চলে আসেন। এটাকে আপনি চূড়ান্ত দফারফা বলতে পারেন। এখন একদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এবং এর ধায় চোখ বুঝে সেনাপ্রধানের উপরে যায়। এখন যিনি রাজনীতি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন, তাকে তো একটা দফারফা করতেই হবে। আবার এদিকে রাষ্ট্রপতিকে মানবে না জামাত, তাহলে কি হবে? দফারফা হবে। এই দুইটা বক্তব্য রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। একটা প্রোগ্রামে তিনি কথা বলেন। এটিএম মাসুম বলেন, জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রধান উপদেষ্টাকে এর জন্য একটি আদেশ জারি করতে হবে। সাধারণত বাংলাদেশের আইনের প্রেসিডেন্ট আদেশ জারি করেন।
আইনে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে। এখন এনসিপির যে মৌলিক শর্ত জুলাই সনদ কেন্দ্রিক, তার মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষর করতে পারবে না, এটা একটা আছে। কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না, এটা হাসিনা নিয়োগ করা প্রেসিডেন্ট, তার কোনো আদেশ আমরা মানি না। তো দর্শক, এখানে প্রেসিডেন্টকে বিশ্বাস করে না, তাহলে সেনাপ্রধান কার নিয়োগ করা? যদিও পার্থক্য একটা, যে সেনাপ্রধান বিপ্লবের পার্ট আর চুপ্পু বিপ্লবের কোনো পার্ট না। যেহেতু চুপ্পু নিজেও 5 আগস্টের পক্ষে কথা বলেছেন, হাসিনা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন বিবৃতিতে, 5 আগস্ট উপলক্ষে আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটছে শত বছরে যা ঘটেনি এরকম কাণ্ড, যেখানে মাদক, হকাররা ছাত্র ছাত্রীদের পড়াশোনার পরিবেশকে নষ্ট করে মাদকের আড্ডা জুগিয়েছে। সেখানে ছাত্র শিবির প্যানেল বিজয় পাশ করার পরে তারা এটার বাধা হয়ে দাঁড়িয়েছে। হকার এবং গাঁজা, আফিম দুর্নীতি মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গর্বে। আর এই দুর্নীতিবাজ গাঁজাখুরদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী শিক্ষক এবং ছাত্ররা। বাংলাদেশের মধ্যে এখন আর হিজাব পর্দাওয়ালারাই গাঁজাখুরের বিরুদ্ধে, নেশাখুরের বিরুদ্ধে দাঁড়ায় না। যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যাদেরকে আমরা মনে করি যে তারা তো পর্দা করে না, তারা মনে হয় মানে রাম বামে জড়িত নয়। মনের দিক থেকে, মানসিকতার দিক থেকে বাংলাদেশে এখন অনেক আধুনিক শিক্ষিত নারীরা এবং পুরুষরা চাচ্ছে আগামী দিনটা যেন বাংলাদেশ ইসলামী পরিবেশে, ইসলামী সমাজ ব্যবস্থায় চলে, যেখানে আমার সন্তান গাঁজাখুর হবে না, আমার সন্তান নেশাখুর হবে না। এই নিশ্চয়তা এখন সবাই চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ একটি কঠিন হুঙ্কার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে এবং গাঁজাখুর, মদখুর এবং হকারদেরকে নিয়ে। তিনি বলেছেন, ক্যাম্পাস স্টেক হোল্ডার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী, কর্মচারী, কর্মকর্তা। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত কোনো দোকান কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয়। যেই দোকানগুলা বরাদ্দ পেয়েছে তারা ছাড়া এক্সট্রা ছাউনি দিয়ে, এক্সট্রা দলীয়ভাবে দোকান বানিয়ে দিয়ে হাজার হাজার টাকা চাঁদা নেওয়ার যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে আছে শত বছর যাবৎ, এবং সর্বশেষ আওয়ামী লীগের সময়ে যে দোকানগুলা গড়ে উঠেছে বা 90-এর দশকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে মানে আনাচে কানাচে দোকানপাট আছে, যেগুলার কোনো রেজিস্টার নাই, যারা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের ভাড়া পে করে না, ওই সমস্ত দোকানপাট কোনো কিছু থাকবে না। যাদের রেজিস্টার আছে, যারা অনুমোদিত দোকানপাট আছে, তারাই থাকবে, অন্য কারো থাকবে না। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মালিক হলেন শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তারা। এর বাইরে কোনো নেতাগিরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না, এটাই উনি বোঝানোর চেষ্টা করেছে। এখানে উনি বলেছে, কথা একটাই, হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা, মাদক সিন্ডিকেট থাকবে, দুটা একসাথে চলতে দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ, এই এস.এম. ফরহাদ আমরা দেখেছি গত 15 মার্চ যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গরম করে রেখেছে। কখনো ইফতার খাওয়িয়ে প্রতিদিন 3 লক্ষ টাকার ইফতার বিতরণ করে, কখনো কোরবানি ঈদে মানে ডর্জন ডর্জন গরু কোরবানি দিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সহ সবার মন জুগিয়ে এবং প্রত্যেকটা বিষয়ে স্বৈরাচার বিদায়ের দিবস পালন করে, বিশেষ এক্সিবিশন বিশ্ববিদ্যালয়ে করে, শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিয়ে, নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থা করে, বিভিন্ন ধরনের কার্যক্রম করে যে আলোড়ন সৃষ্টি করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ছোটখাটো ব্যক্তিটা এস.এম. ফরহাদ। দেখতে মানুষটা ছোট, কিন্তু মরিচটা অনেক ঝাল। ঝাল মরিচ গুলা নাকি ছোট হয়। এস.এম. ফরহাদ ওই তারই একটা কপি মনে হচ্ছে যে এস.এম. ফরহাদ, যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলেছে তাই করেছে এবং ইতিমধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়ুম ভিপি হিসাবে অবশ্যই আছে তার জনপ্রিয়তা, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ড মার্শাল হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমেজ ফিরিয়ে আনার পিছনে কাজ করছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং ডাকসু জিএস নির্বাচিত হয়েছে এস.এম. ফরহাদ। তাই এস.এম. ফরহাদের এই কথার বাস্তবায়ন ঘটাতে পারবে বলেই আমরা বিশ্বাস করি। আর সাধারণ ছাত্র ছাত্রীরা আরেকটি কথা বলেছে, দাবি বহিরাগত ভবগুয়ে অবৈধ হকার ও মাদক কারবারিদেরকে বামপন্থী শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফার নিজ বাসায় আশ্রয় দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের, যে এই গুন্ডা পান্ডা বদমাইশ তাদেরকে আপনার বাসায় জায়গা দেন, যিনি নাকি বামপন্থী শিক্ষকের লিডার সাবিনা লুৎফার নিজ বাসায় জায়গা দেওয়ার কথা সাধারণ ছাত্রছাত্রীরা বলছে। তাহলে আমরা যে কথাটা সাদিক কায়েমের মুখ থেকে গতকাল শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই অক্সফোর্ড, ক্যামব্রিজ, আমেরিকার মানে MTI বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, হার্ভার্ডের সাথে
মানে বিশ্ববিদ্যালয়ের মতন পরিবেশ তৈরি হবে এবং সেখানে সেই শিক্ষার পরিবেশ আমরা তৈরি করব। এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। কোন বামপন্থী রামপন্থীদের কাছে ইসলামী ছাত্র শিবির মাথা নত করবে না। বর্তমান ডাকসুর বিপিজিএস যে প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে প্রতিনিধি তৈরি করেছে তাদের নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। প্রিয় দর্শক, গেল কয়েক মাস ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বইছে এক নতুন হাওয়া। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একের পর এক নেওয়া হচ্ছে বড়সড় উদ্যোগ। বন্ধুপ্রতিম দেশগুলো থেকে সামরিক সরঞ্জাম কেনা, নতুন নতুন প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে দেশের সামরিক শক্তি আধুনিকায়নে নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের সময়। তবে এই সামরিক আধুনিকায়নের গতি দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির মঞ্চেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে অত্যাধুনিক 20টি যুদ্ধ বিমান অর্থাৎ জে-10C কেনার বিষয়টি যেমন অনেক দূর এগিয়েছে, তেমনি ইউরোপ, তুরস্ক এমনকি পাকিস্তানের মতো দেশগুলোর সাথেও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এই তৎপরতা ঘিরে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে ভারত। আবার এই সামরিক সহযোগিতার নতুন দিকগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। Mr. Christensen, Bangladesh's military-to-military cooperation with communists. ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এখন বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের গতিপথ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তারা চায় ঢাকা যেন চীন প্রতিরক্ষা জালে না জড়ায়, বরং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাথে ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্বে যুক্ত হয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ কিভাবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের বিশ্লেষণে। দেশের সামরিক খাত যখন আধুনিকায়নের পথে হাঁটছে, ঠিক তখনই কেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে? ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত কেন হঠাৎ বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় এবং কৌশলগত সম্পর্ক নিয়ে এত আলোচনা? কি এমন আছে বাংলাদেশের সামরিক আধুনিকায়নের এই নতুন অধ্যায়ে যা আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে ভাবাচ্ছে? আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই সব গুরুত্বপূর্ণ দিকগুলো। প্রিয় দর্শক, চলুন প্রথমে সরকারের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের পেছনের কারণগুলো বিশ্লেষণ করা যাক। গেল 1.5 দশকে বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ধীর গতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই এই প্রক্রিয়ায় আসে নতুন গতি। মূলত দেশের নিরাপত্তা এবং কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ। বঙ্গোপসাগরে বিশাল অর্থনৈতিক অঞ্চল এবং কৌশলগত অবস্থানের কারণে দেশের জল এবং স্থল সীমান্ত সুরক্ষার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম একেবারে অপরিহার্য। বিশেষ করে সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর শক্তি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়া ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করার বিষয়টিও সামনে এসেছে। পূর্ববর্তী সরকারগুলোর নেয়া এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বাস্তবায়নে বর্তমান সরকার গতি বাড়াতে চাইছে। এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হলো একটি ত্রিমাত্রিক আধুনিক ও সক্ষম সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী গড়ে তোলা। বর্তমান সরকার প্রতিরক্ষা ক্রয়ের বহুমুখীকরণ করার উপর গুরুত্ব আরোপ করেছে। অতীতে এককভাবে কোনো একটি দেশের উপর সামরিক সরঞ্জামের জন্য নির্ভরশীল না থাকার নীতি নিয়েছে সরকার। তাই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু চীনই নয়, ইউরোপ, তুরস্ক এবং অন্যান্য দেশের দিকেও ঝুঁকছে বাংলাদেশ। উদাহরণস্বরূপ, তুরস্কের কাছ থেকে ড্রোন এবং ইউরোপীয় দেশগুলো থেকে রাডার বা অন্যান্য সরঞ্জাম সংগ্রহের খবর সামনে এসেছে। এছাড়া যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরে বিষয়টি নিয়েও বেশ তৎপর এখন বাংলাদেশ। এবার শুধু কেনাই নয়, সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজেদের দেশেই যুদ্ধাস্ত্র উৎপাদনের দিকে মনোনিবেশ করছে বাংলাদেশ। পাকিস্তান সহ কয়েকটি দেশের সাথে যৌথ উৎপাদন ও আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহের বিষয়ে আলাপ আলোচনা এরই মধ্যে শুরুও হয়েছে। কিন্তু এই আধুনিকায়নের সবচেয়ে আলোচিত দিকটি হলো চীনের কাছ থেকে 20টি অত্যাধুনিক জে-10C যুদ্ধ বিমান কেনা এবং ভারত সীমান্তবর্তী কয়েকটি এয়ারবেজ চালুর উদ্যোগ। এই দুটি পদক্ষেপই আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলোর মধ্যে ভারতের ভূ রাজনৈতিক উদ্বেগ বাড়িয়েছে মূলত দুটি বিষয়। প্রথমত, চীনের তৈরি জে-10C যুদ্ধ বিমান সংগ্রহ। জে-10C অত্যন্ত উন্নত মানের 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, যা ভারতের সুখোই 30 বা বিরাজ 2000 এর সমকক্ষ হতে পারে। বাংলাদেশের বিমান বাহিনীতে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মের সংযোজন ভারতের সামরিক পরিকল্পনাবিদদের জন্য নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। দ্বিতীয়ত, ভারত সীমান্তবর্তী কয়েকটি নতুন এয়ারবেজ চালুর উদ্যোগ। যদিও এয়ারবেজগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ব্যবহৃত হবে, কিন্তু ভারতের
একদম লাগোয়া অঞ্চলে এমন কৌশলগত অবকাঠামোর উত্থান স্বাভাবিকভাবেই তাদের অস্বস্তিতে ফেলেছে। এর মধ্যে ভারত সরকার এই এয়ারবেজ চালুর বিষয়ে আপত্তিও জানিয়েছে। তাদের মূল বক্তব্য হলো বাংলাদেশের এই দ্রুত সামরিক আধুনিকায়ন এবং নতুন এয়ারবেজগুলো আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদারগুলোর মধ্যে একটি হলেও চীনের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নয়াদিল্লিকে গভীরভাবে ভাবাচ্ছে। তারা আশঙ্কা করছে এই পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। ইলিয়াস আলীকে গুম করার পরে, মারার পরে হাসিনা আব্বাসকে বলেছে তুমি দোষটা বিএনপির ঘাড়ে নিয়ে নাও। বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না, এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলে? বিএনপি ডুববে না কেন? বিএনপি ইলিয়াস আলীকে গুম করানোতে সহায়তা করে গোরখোদক আব্বাস। যেই গোরখোদক আব্বাস বলে, গোরখোদক আব্বাস নিজে বলে যে ইলিয়াস আলীকে ওই সরকার মারে নাই। ওই আমার কাছে ভিডিওটা আছে, আমি দেখাতে চাই। গোরখোদক আব্বাস নিজে দাবি করেছে ইলিয়াসকে আওয়ামী লীগ মারে নাই। এর অর্থ কি জানেন? গোরখোদক আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ সালাম, এদের অনেকেই জড়িত ছিল ইলিয়াস আলীর গুমের সাথে। মেইন কারণ কি ছিল জানেন? ভারতীয় স্বার্থ। এখন তখন ইলিয়াস আলীকে গুম করার পরে, মারার পরে হাসিনা আব্বাসকে বলেছে তুমি দোষটা বিএনপির ঘাড়ে নিয়ে নাও। দেখেন গোরখোদক আব্বাস কি বলে। নিখোঁজের 9 বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। শুনেছেন? এখন তারেক রহমান